ভালোবাসার অন্তিম অধ্যায়। হাবিবা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী মেয়ে। স্কুল জীবনে সব সময় ভালো রেজাল্ট করেছে, তাই কলেজে ওঠার পরও তার চারপাশে একটা বাড়তি সম্মান কাজ করত। কিন্তু ভেতরে ভেতরে সে ছিল অন্যদের মতোই একেবারে সাধারণ একটা মেয়ে। হাসি, লজ্জা, অভিমান সবকিছুতেই সরল আর কোমল। কলেজে ওঠার পরেই তার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলো। বন্ধু বান্ধবীদের সাথে কানেক্টেড থাকার জন্য অ্যাকাউন্ট খুলেছিল, কিন্তু ওখানেই তার জীবনের মোড় ঘুরে গেল। এক রাতে পড়াশোনা শেষ করে সে একটু ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ একটা নতুন মেসেজ, হ্যালো, তুমি কি আমাদের এলাকার হাবিবা? হাবিবা অবাক হলো। নাম জানে মানে হয়তো এলাকারই কেউ হবে। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি রিজভি, হয়তো নাম শুনেছো। হ্যাঁ, শুনেছি। তুমি তো এখন কলেজে উঠেছো, তাই না? হ্যাঁ। সেদিন সেখানে আলাপ শেষ হয়ে গেল, কিন্তু এরপর প্রায় প্রতিদিনই রিজভি একবার করে মেসেজ দিত। শুরুতে সাধারণ শুভেচ্ছা, তারপর ধীরে ধীরে পড়াশোনা, শহরের ঘটনা, গান, সিনেমা সব বিষয়ে কথা হতে লাগলো। একদিন রিজভি সরাসরি জিজ্ঞেস করলো, আমাকে কি ভাই ভাবছো? হাবিবা হেসে উত্তর দেয়, না, তবে এত ঘন ঘন কথা বলার অভ্যাস নেই আমার। আমি চাই অন্যভাবে ভাবতে, তুমি কি আমাকে একটু সুযোগ দেবে? মনে হলো বুকের ভিতরটা কেঁপে উঠল। হাবিবা কিছুক্ষণ উত্তর দিল না, তারপর রাতে অনেক ভেবেচিন্তে লিখল, আমরা চেষ্টা করতে পারি, তবে শর্ত, পড়াশোনার ক্ষতি যেন না হয়। প্রমিস, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হবে, পড়াশোনা নয়। সেদিন থেকে শুরু হলো তাদের সম্পর্ক। রিজভি বয়সে 3-4 বছরের বড়, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এলাকার অনেকেই তাকে চেনে, কিন্তু তার একটা আলাদা প্রভাব আছে। হাবিবা আগে থেকেই জানতো সে বেশ জনপ্রিয়, কিন্তু কাছে থেকে জানার পর দেখলো প্রভাবশালী হলেও সে ভীষণ যত্নশীল আর আদিকের ছেলে। কিছুদিন পরে রিজভি তার মাকে সব বলে ফেলল, মা, আমি একটা মেয়েকে ভালোবাসি, নাম হাবিবা। হাবিবা? আমাদের পাশের এলাকার মেধাবী মেয়ে তো? রিজভি হেসে উত্তর দেয়, হ্যাঁ, ওই। আমি চাই একদিন ওকে বিয়ে করতে। তুই যাকে ভালোবাসিস আমি তার পক্ষেই থাকবো, তবে পড়াশোনা শেষ করিস আগে। রিজভির মা শুধু জানলেনই না, মাঝে মাঝে হাবিবার সাথে ফোনেও কথা বলতেন। স্নেহ ভরা কণ্ঠে বলতেন, মা, কেমন আছো? পড়াশোনার চাপ তো অনেক, তাই না? হ্যাঁ খালা, তবে চেষ্টা করছি সামলাতে। তুমি তো এখন থেকে আমাদেরই মেয়ে, কষ্ট হলেই আমার সাথেও শেয়ার করবে। অন্যদিকে রিজভির ছোট ভাই আর বন্ধুরা মজা করে হাবিবাকে ভাবি বলে ডাকতে শুরু করলো। ভাবি, কাল ঈদ, কি রান্না করবেন? আরে, এসব বলে লজ্জা দেন কেন? আসলেই ভাবি, ভাইয়ার মন তো একেবারে আপনার কাছে জমা। এই ডাক শুনে লজ্জা পেলেও ভিতরে ভিতরে হাবিবের মন ভরেছে। তো দিনগুলো যাচ্ছিল একেবারে মধুর ভাব। প্রতিদিন ফোন, প্রতিদিন মেসেজ। আজ কি পড়ছো? অ্যানাটমি, মাথা ঘুরছে। আমি থাকলে তোমার মাথা মালিশ করে দিতাম। চুপ করেন, এমন বলেন কেন? ছুটির দিনে দুজনে দেখা করত, কফি খেত, পার্কে বসে গল্প করত। আমাদের একটা ছোট্ট বাসা হবে, বই ভর্তি ঘর, আর আমি ডাক্তার হব। তুমি ডাক্তার, আমি শিক্ষক, কি দারুণ কম্বিনেশন হবে। তাহলে আমাদের সন্তানরাও খুব পড়ুয়া হবে। কলেজ জীবনের সুন্দর দিনগুলো শেষ হলো। হাবিবা ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় চলে গেল। নতুন শহর, নতুন পরিবেশ, সবকিছুই তার কাছে ভীষণ অচেনা, কিন্তু মনটা একেবারে একা লাগতো। প্রতিদিন রাতে সে ফোনে কথা বলতো রিজভির সাথে। আজকে কোচিংয়ে স্যার বলল মেডিকেলের চান্স পেতে হলে নাকি দিনে 10 ঘন্টা পড়তে হবে। আমি পারবো তো? তুমি তো আমার জানার মধ্যে সবচেয়ে পরিশ্রমী মেয়ে, তুমি অবশ্যই পারবে। কিন্তু তোমাকে ছাড়া পড়াশোনায় মন বসে না। মন বসবেই, আমি সব সময় তোমার সাথেই আছি। কথাগুলো শুনে হাবিবার চোখ ভিজে যেত। কিন্তু ঠিক এই সময়ই আর বড় খবর এলো, রিজভি এক স্কলারশিপ নিয়ে আমেরিকার এক ইউনিভার্সিটিতে ট্রান্সফার হতে চাচ্ছে। প্রথমবার শোনার পর হাবিবার বুক কেঁপে উঠল। মানে, তুমি আমেরিকা চলে যাবে? তাহলে আমার কি হবে? শোনো, এটা আমাদের ভবিষ্যতের জন্য দরকার। আমি চাই নিজের ক্যারিয়ার গড়ে তুলতে,
তারপর তোমাকে নিয়ে ওখানে আসবো। তাহলে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাবে? দূরে যাব না, শুধু একটু সময়ের জন্য আলাদা থাকবো। আমাদের ভালোবাসা এত সহজে হারিয়ে যাবে না। কিন্তু ভেতরে ভেতরে হাবিবার মনে একটা ভয় জন্ম নিল। রিজভি চলে গেল আমেরিকা। টাইম জোনের কারণে যোগাযোগ হয়ে উঠল কঠিন। হাবিবার যখন দিন তখন রিজভির রাত। অনেক সময় উত্তর আসতে দেরি হতো, এতে অভিমান জমতো। সারাদিন তোমাকে মেসেজ করলাম, তুমি একটা রিপ্লাইও দাওনি। দুঃখিত, ক্লাস আর কাজের চাপে মোবাইল হাতে নিতে পারিনি। তাহলে আমি একা কার সাথে শেয়ার করব, কার কাছে কাঁদবো? তুমি জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। অভিমান হতো, ঝগড়াও হতো, কিন্তু কিছুক্ষণ পর আবার সব ঠিকঠাক। আমাদের মাঝে দূরত্ব বেড়ে যাচ্ছে রিজভি। না, দূরত্ব শুধু শরীরে, মনে তো আমরা একসাথে আছি। এভাবে চলতে থাকলো তাদের সম্পর্ক। ভর্তি পরীক্ষার দিন এলো। রিজভি দূর থেকেও সারাদিন ফোনে সাহস জোগালো। তুমি আমার চোখের তারা, তুমি পারবেই, তুমি আমার জন্য দোয়া করো। ফল প্রকাশের দিন হাবিবা কেঁদেই ফেললো। সে মেডিকেলে চান্স পেয়েছে। তৎক্ষণাৎ ভিডিও কলে খবর দিল রিজভিকে। আমি মেডিকেলে চান্স পেয়েছি। আমি জানতাম, তুমি তো আমার সুপারস্টার। সব তোমার কারণে, তুমি না থাকলে আমি এতদূর আসতে পারতাম না। এখন আমাদের স্বপ্ন আরো এক ধাপ এগিয়ে গেল। মেডিকেলের পড়াশোনা শুরু হলো। চাপ ভীষণ বেশি, রাত জেগে পড়তে হতো, পরীক্ষা লেগেই থাকতো। রিজভিও বিদেশে ব্যস্ত হয়ে পড়েছিল, ফলে যোগাযোগ আরো কমতে শুরু করলো। একদিন রাতে, তুমি কি আমাকে ভুলে যাচ্ছ? কি বলছো এসব? আমি কেন ভুলবো? তুমি তো আমার সাথে আগের মতো কথা বলো না। আমারও কষ্ট হয়, কিন্তু এখানে সব সামলানো সহজ না। তুমি শুধু তোমার কষ্ট দেখো, আমার কষ্ট দেখো না। রিজভি চুপ করে গেল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর বলল, আমরা যদি প্রতিদিন ঝগড়া করি তাহলে কি আমাদের ভালোবাসা টিকে থাকবে? থাকবে, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। হাবিবার পড়াশোনা বাড়ছে, রিজভির ব্যস্ততা বাড়ছে, কিন্তু তাদের ভালোবাসা টিকে ছিল। অভিমান ঝগড়ার মাঝেও। মেডিকেলের প্রথম বর্ষ শেষ হতেই পূজার ছুটিতেই হাবিবা বাড়ি এলো। অনেকদিন পর ঘরে ফিরে মনটা ভালো হয়ে গেল। বুঝতে পারছিল চারপাশে যেন এক অদৃশ্য চাপ তৈরি হচ্ছে। একদিন দুপুরে খাওয়ার পর তার বাবা মা তাকে ডেকে বসালেন। হাবিবা, তুমি তো এখন বেশ বড় হয়ে গেছো, মেডিকেলে ভর্তি হয়েছো, এটা আমাদের জন্য গর্বের। কিন্তু এখন সময় এসেছে তোমার বিয়ের, ভবিষ্যৎ নিয়ে ভাবার। মানে? ভবিষ্যৎ মানে কি? তোর জন্য একটা বিয়ে প্রস্তাব এসেছে। ছেলেটা বড় ব্যবসায়ী, আমাদের পরিচিত। শুনে বুকের ভিতরটা ধক করে উঠলো হাবিবার। কি বলছেন মা বাবা? আমি এখনো পড়াশোনার মধ্যে আছি, আর আমি তো রিজভি ভাইকে। বাবা কপালে ভাঁজ ফেলে বললেন, আমি সব জানি, ওই ছেলের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু আমি সেটা মেনে নিতে পারবো না। কেন বাবা? ও তো ভালো মানুষ, পড়াশোনা করে, স্বপ্ন আছে। ভালো মানুষ? সে রাজনৈতিক ঝামেলায় জড়িত, এলাকার লোকজন তাকে নিয়ে ভালো কথা বলে না। আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দেব না। মা চুপচাপ বসে রইলেন, যেন বাবার কথার বিপক্ষে কিছু বলার সাহস নেই। রিজভিকে জানানো রাতে হাবিবার ফোন করলো রিজভিকে। আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি? কার সাথে? একজন ব্যবসায়ী, প্রচুর টাকা আছে। বাবা বলেছে তোমাকে মানবে না, তোমার রাজনৈতিক কারণে। এটা অন্যায়। ভালোবাসার কি টাকার কাছে হেরে যাবে? তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। রিজভি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর দীর্ঘ কণ্ঠে বলল, আমি মাকে দিয়ে তোমাদের বাসায় প্রস্তাব পাঠাবো। কয়েকদিন পর রিজভির মা সত্যি হাবিবার বাসায় গেলেন। ভদ্রভাবে কথা শুরু করলেন। রিজভির মা বললেন, আপনাদের মেয়েকে আমরা অনেক পছন্দ করি, রিজভি ওকে ভালোবাসে। আমরা চাই হাবিবা আমাদের সংসারের অংশ হোক। কিন্তু হাবিবার বাবা হঠাৎ করেই গর্জে উঠলেন, দেখুন বোন, আমি আমার মেয়েকে কোন ছেলের কাছে দেব সেটা আমার ব্যাপার। আপনার ছেলের রাজনৈতিক রেকর্ড আমাদের এলাকায় কারো অজানা নয়। আমি আমার মেয়েকে বিপদে ফেলতে চাই না। কিন্তু রিজভি তো পড়াশোনায় ভালো, ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ আছে আপনার কাছে রাখুন, আমার মেয়ের সাথে নয়।
দয়া করে আর এই প্রসঙ্গ তুলবেন না। এই বলে প্রস্তাব ফিরিয়ে দিলেন। রিজভির মা অপমানিত হয়ে চোখ ভিজে বাসা থেকে বেরিয়ে গেলেন। হাবিবা দরজার আড়াল থেকে সব শুনছিল। তার বুক ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। রাতে রিজভি ফোন করলো। আমার মা খুব অপমানিত হয়ে ফিরেছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি কি করব বলো? আমি বাবাকে পৌঁছাতে পারছি না। তাহলে তুমি কি বাবার সিদ্ধান্ত মেনে নেবে? না, আমি তোমাকে ছাড়া কাউকে চাই না। কথাগুলো বললেও ভেতরে ভেতরে হাবিবা বুঝতে পারছিল বাবার সামনে তার অবস্থান দুর্বল। প্রতিদিন চাপ, প্রতিদিন ঝগড়া। একদিন বাবা সরাসরি বলে দিলেন, তুমি আমার ইজ্জত ধুলে মিশিয়ে দেবে না, আগামী মাসেই তোমার বিয়ে। এই কথা শুনে হাবিবার পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। দিন গড়াতে থাকলো। বাবার কথা মতো হাবিবার বিয়ের প্রস্তুতি জোরে সোরে শুরু হয়ে গেল। ঘরের সাজসজ্জা, আত্মীয় স্বজনের আনাগোনা, সব মিলিয়ে একটা উৎসবের পরিবেশ। কিন্তু হাবিবার ভেতরে শুধু কান্না আর শূন্যতা। প্রতিদিন রাতে সে চুপচাপ কাঁদত। ফোনে রিজভির সাথে কথা বলতেও সাহস হতো না। তবুও একদিন সাহস করে কল করলো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে রিজভি, আমি কিছুই করতে পারলাম না। তুমি তো বলেছিলে তুমি আমাকে ছাড়া বাঁচবে না। আমি এখনো সেটাই বলছি, কিন্তু বাবার সামনে আমি কিছুই না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তাহলে সব শেষ হাবিবা? হয়তো সব শেষ। এই কথাগুলো রিজভির ভেতরে আগুন জ্বালিয়ে দিল। দিন যত ঘনিয়ে আসছিল, রিজভি তত অস্থির হয়ে উঠছিল। আমেরিকার থেকেও প্রতিদিন সে ফোন করত, কান্না করত, চিৎকার করত। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার কাছে ফিরে আসো। আমি কিভাবে আসবো? তুমি কি চাও আমি বাবার বিরুদ্ধে গিয়ে পালিয়ে যাই? হয়তো সেটাই ভালো হতো। কিন্তু হাবিবা সেটা করতে পারলো না। সে জানতো এমন কিছু করলে তার বাবা হয়তো মরে যাবে। অবশেষে সেই দিন এসে গেল, হাবিবার বিয়ের দিন। ঘরের সাজ, আত্মীয় স্বজনের ভিড়, ঢাকঢোল বাজছে, বাইরে আতশবাজির শব্দ। কিন্তু হাবিবার ভেতরে শুধু শূন্যতা। তার মনে হচ্ছিল জীবনের সব রং যেন হারিয়ে গেছে। অন্যদিকে রিজভি ফোনে ফোনে পাগলের মতো চেষ্টা করছে হাবিবার সাথে কথা বলার, কিন্তু কেউই তাকে লাইনে আনছিল না। শেষমেশ খবরটা পেয়ে গেল আজ রাতে হাবিবার বিয়ে হয়ে যাচ্ছে। রিজভি ভেঙে পড়লো পুরোপুরি। অঝরে কাঁদতে কাঁদতে সে মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা, আমি হাবিবাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি শেষ হয়ে গেছি। বাবা, এমন কথা বলিস না, জীবন তো এখানেই থেমে যায় না। না মা, আমি ওকে ছাড়া এক মুহূর্তও বাঁচবো না। এরপর দরজা বন্ধ করে দিল রিজভি। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ ঘটনা ঘটল। সে বিষ খেয়ে ফেললো। মা দরজা ভেঙে ছেলেকে অচেতন অবস্থায় পেলেন। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার বললেন অল্পের জন্য বেঁচেছে, একটু দেরি হলে হয়তো আর বাঁচানো যেত না। রিজভির মা চোখ মুছতে মুছতে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, জীবন এমন ভাবে শেষ করতে নেই। হাবিবা তোমার ছিল না মানে এই না যে জীবন শেষ হয়ে গেছে। রিজভি অস্পষ্ট চোখে তাকিয়ে বলল, মা, আমি বাঁচতে চাই না, আমার সব শেষ হয়ে গেছে। অন্যদিকে হাবিবার বিয়ে হয়ে গেল ধুমধাম করে। চারপাশে সবাই খুশি, শুধু সে নিজেই ছিল ভেতরে মৃত। বিয়ের মঞ্চে বসে থাকতে তার মনে হচ্ছিল যেন জোর করে তাকে টেনে আনা হয়েছে। বিয়ের রাতেই সে ফোন হাতে নিয়ে রিজভির নাম খুঁজলো। অনেকক্ষণ তাকিয়ে থেকে কাঁদতে কাঁদতে মোবাইলটা পাশে ফেলে দিল। সময় কেটে গেল, কিন্তু কারো ভেতরের ক্ষত সারল না। রিজভি বেঁচে গেলেও আগের মতো রইল না। আর ভেতরে হতাশা, বিষণ্ণতা, একাকিত্ব ভর করে থাকলো। হাবিবা বাইরের দিক থেকে সংসার করলো, ভেতরে ভেতরে সবসময় রিজভিকে মনে করত। তাদের দুজনের ভালোবাসা ছিল সত্যিকারের, কিন্তু সমাজ, পরিবার আর দূরত্ব সেই ভালোবাসাকে টিকে থাকতে দিল না। ভালোবাসা হারিয়ে গেল, কিন্তু সেই ভালোবাসার স্মৃতি তাদের জীবনের প্রতিটি মুহূর্তে তাড়া করে ফিরল। এটাই ছিল ভালোবাসার অন্তিম অধ্যায়।